উত্তরবঙ্গের বহু দুর্গাবাড়ির কাহিনী আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমিও চেষ্টা করেছি আমার পডকাস্টে সেই গল্পগুলিকে আপনাদের সামনে তুলে ধরতে। কিন্তু আজ আমরা হাঁটছি অন্য এক পথে। আজকের যাত্রা উত্তর নয়, তবে দক্ষিণ দিকে। চলে যাচ্ছি রিষড়ার দত্তবাড়িতে। এখানে দেবীকে পূজা করা হয় একেবারেই মেয়ে রূপে। তবে এই দেবী রূপী কন্যা শুধু পূজিত নন, তিনি বয়ে আনেন এক ভিন্ন বার্তা, এক অদ্ভুত তাৎপর্য। আর সেই অনন্য কাহিনী আমাদের শোনাতে আজকে আমাদের পডকাস্টে অতিথি শিলিগুড়ি বিএড কলেজের অধ্যাপক ডক্টর কনাদ দত্ত। কনাদ দা, প্রথমেই তোমাকে অশেষ ধন্যবাদ আমাদের পডকাস্টে তোমার সময় দেওয়ার জন্য। আর তার সঙ্গে শুভ শারদিয়া। শুভ শারদিয়া। ভাস্কর, তোমাকেও জানাই শারদ শুভেচ্ছা। এবং এই কটা দিন বাঙালির জন্য, আপামর বাঙালির জন্য খুব বিশেষ কটা দিন, যেখানে সবাই একসাথে আসে। এই দিনের আনন্দ তোমার সাথেও ভাগ করে নিতে চাই। কনাদ দা, যেটা আমি সরাসরি তোমার কাছে একটা প্রশ্নে আসতে চাই, সেটা হচ্ছে যে আমরা আজকে যে একটা পডকাস্ট নিয়ে কাজ করছি বা পডকাস্টে যে আমরা কথা বলছি, সেখানে বাড়ির পুজো, সে বনেদি হোক, সে বাঙালি আনা হোক, সে যেভাবে হোক, বাড়ির পুজোকে আমরা কিন্তু ফোকাস করছি। আজ তোমার বাড়িতেও একটি পুজো হচ্ছে। জানতে চাইবো তোমার বাড়ির পুজো কত বছরের? আমাদের বাড়ির পুজো খুব বেশি পুরানো নয়, সেভাবে বনেদি বলতে যেটা বোঝায়, কিন্তু আমাদের বাড়ির পুজোর মূল ভাবটা একই। আমার ঠাকুমার ইচ্ছায় আসলে এই বাড়িতে পুজো শুরু হয়েছিল, সেটা 2010 সাল থেকে। এই বছর নিয়ে 16 বছর হচ্ছে। এবং সেই পুজোর এবং তখন থেকে প্রতি বছরই আমাদের বাড়িতে একই ধরনের নিয়ম নীতি পালন করে, একই ধরনের নিয়ম নীতি অনুসরণ করে পুজো হয়ে আসছে। কনাদা, ঠাকুমার ইচ্ছে, অর্থাৎ কোথাও গিয়ে তার মানে 10 বছরের পুজো হলেও রেশটা তার মানে অনেকটা পুরনো। হ্যাঁ, অবশ্যই। সেই রেশের পেছনে নিশ্চয়ই নেপথ্যে কোনো কাহিনী আছে, একটু কাহিনী। এই প্রশ্নটা করলে খুব ভালো লাগলো, কারণ আমাদের পুজোটা শুরু হওয়ার গল্পই বলবো, গল্পটা একটু অদ্ভুত। আসলে আমার ঠাকুমা নীলিমা দত্ত, উনি প্রয়াত হয়েছেন 2011 সালে, মানে আমাদের পুজো শুরু হওয়ার 1 বছর পরেই। সেই তার আগে 2009 সালে উনি ইচ্ছা প্রকাশ করেন আমার বাবা ডক্টর কুণাল কুমার দত্ত, ওনার কাছে, যে বাড়িতে একটা দুর্গা পুজো করা যেতে পারে। এবং সেখানে প্রধান উদ্দেশ্য ছিল বাড়ির সবাই আত্মীয় বলতে, কিন্তু এখানে উনি কেবলমাত্র রক্তের সম্পর্ক যাদের সাথে তাদের কথা বলেননি, আত্মার আত্মীয়, যারা একসাথে থাকতে, একসাথে কোনো উদ্যোগে আসতে পছন্দ করে, সেরকম সবাইকে একসাথে আনার একটা, মানে হঠাৎ করে তো হয়ে ওঠে না। যত দিন যাচ্ছে, সময় এগোচ্ছে, আমরা আরো ব্যস্ত হয়ে পড়ছি। সবার একসাথে আসার একটা কারণ, এটা দুর্গাপূজা হতে পারে। এবং দুর্গাপূজার সাথে আমার ঠাকুমার আর্থিক যোগাযোগ বহু যুগের। ওনাদের নিজেদের দেশের বাড়িতে, উনি ছিলেন মেদিনীপুরের, একদম মেদিনীপুর শহরের স্বাধীনতা পূর্ববর্তী সময়ের জমিদার বাড়ি, দে বাড়ির কন্যা। এবং ওনাদের মেদিনীপুরের ষাঁড়পুরের বাড়িতে ওনাদের বহু বছরের বনেদি পুজো হতো সেখান থেকে। এবং পুজোর যে অভিজ্ঞতা, ওনাদের পরিবার যথেষ্ট পরিমাণে কালচারালি, মানে সাংস্কৃতিকভাবে খুবই সক্রিয় ছিল। সেখানে পুজোকে কেন্দ্র করে শুধুমাত্র নিত্য করে পূজা আচার পালন নয়, তার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবারের যে ছড়িয়ে পড়া শাখা প্রশাখা, সবার একসাথে আড্ডা, এক সুরে একভাবে কটা দিন আনন্দ করে কাঁধে কাঁধ মিলিয়ে কাটানো, এই যে এসেন্সটা, এই যে মূল ভাবনাটা, এইটাকে উনি আমাদের বাড়িতে শুরু করার কথা বলেছিলেন। এবং উনি আসলে দুটো ইচ্ছা প্রকাশ করেছিলেন। একটা বলেছিলেন যে আমাদের তো এখন এমন যুগ এসেছে যে পাশে যদি রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের খুব কাছের আত্মীয় হয়তো এমন হতে পারে যে তার কোনো বিপদ হয়েছে, আমি আমার ব্যস্ততায় বা আমার অজ্ঞানতার কারণে, তাদেরকে না চেনার কারণে হয়তো পাশ কাটিয়ে চলে যাব। কিন্তু এটা তো হওয়া উচিত নয়। আমাদের অন্তত নিজেদের লোক কারা তাদের চেনা উচিত। এই জন্য তিনি দুখানা ইচ্ছা প্রকাশ করেছিলেন। একটা হচ্ছে যে একটা ফ্যামিলি ট্রি বানানো,
আমাদের একটা বংশ লতিকা তৈরি করা, এবং সেটার কাজটা আমি আসলে দায়িত্ব নিয়েছিলাম। আমি ঠাকুমার মানে খুব বলবো যে ওনার ভাবনাগুলোর খুব বড় ফ্যান, ভক্ত ছিলাম। এবং আমি নিজে দায়িত্ব নিয়ে আমাদের প্রজন্ম থেকে 6 প্রজন্ম আগে থেকে আমাদের পুরো পরিবারের একটা বংশলতিকা তৈরি করি, এবং 1 বছর ধরে খুঁজে খুঁজে বার করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সাথে পরিচয় করা, নিজের পরিচয় দিয়ে, এবং তাদেরকে এই পুজো উপলক্ষে একসাথে নিয়ে আসা, এরকম একটা উদ্যোগ নিয়েছিলাম। এবং তার সাথে ওই উপলক্ষটা হচ্ছে পুজো। এখানে আরেকটা কথা বলেছিলেন, পুজোটা কিন্তু বাবু, মানে আমার বাবাকে বলেছিলেন, বাবু বলতেন পুজোটা কিন্তু বাবু, পুজোটা কিন্তু যেন নিত্য করে হয়। আমার বাবা একটুখানি একটু নাস্তিক ধরনের, বলবো না, উনি যখন পুজোয় বসেন বা পুজো করেন তখন ইচ্ছা করে করেন, কিন্তু পুজোটা করতেই হবে, বা পুজোর আচার অনুষ্ঠানের যে বাঁধা নিয়ম সেটাকে একদম অক্ষরে অক্ষরে মেনে চলতেই হবে। এই হার্ড অ্যান্ড ফাস্ট রুলগুলো আমার বাবা আবার মেনে চলেন না, কিন্তু আমার ঠাকুমা বলেছিলেন যে সেটা আবার কিন্তু করলে চলবে না, পুজোটাও খুব নিষ্ঠা করে হতে হবে, এবং তার সাথে সবাইকে একসাথে আনার উদ্যোগটাও যেন তার মধ্যেও সেই প্রাণটা থাকে। দুটো মিলিয়ে আমাদের বাড়ির পুজোর শুরু। আচ্ছা, মানে এ এক বনেদি ভাবনা, কিন্তু তার মধ্যে কিন্তু নিয়মের যেন কোনোভাবে হেরফের না হয়, এই ইচ্ছেটা রয়ে গেছে দত্তবাড়ির পুজোয়। হ্যাঁ, আর আমাদের বাড়ির মধ্যে আরো একটা বিষয় ছিল, ঠাকুমার ধর্মীয় যে এখন তো সেকুলারিজম এবং এই সব সেকুলারিজম নিয়ে নাকি বাড়াবাড়ি হচ্ছে, এই ধরনের কথাবার্তা, এবং হিন্দুত্ব নিয়ে একটা খুব টানাপোড়েন চলছে আমাদের চারপাশে যাদের। তো সেই প্রথাটা, মানে সেই অবস্থাটা তো 2010 শুরু হয়নি, এবং তখন আমার ঠাকুমা দাঁড়িয়ে বলেছিলেন যে পুজোর নিয়ম কিন্তু তারাই করবে যারা নিজেরা মানতে চায়। যেমন চিরকাল পুজো শুরু হওয়া থেকে বিশেষ কারণ ছাড়া, যেমন 2 বছর আগে আমার মা মারা গেছেন, সেই বছর ছাড়া বাকি সবসময় পূজার সংকল্প আমার নামে হয়ে এসছে। এবং এবং যেহেতু আমার নামে সংকল্প হয়ে এসছে, রীতি নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা যে তবে থেকে আমাদের প্রথম দেবী ঘট প্রতিষ্ঠা হয় মহালয়ার দিন, প্রথম আবাহনের ঘট, এবং তারপরে তো ষষ্ঠী থেকে যেভাবে পুজো চলতে থাকে দশমী পর্যন্ত। তো নিয়ম অনুযায়ী হওয়া উচিত যে মহালয়া থেকে যার নামে সংকল্প হবে, মহালয়া থেকে দশমী পর্যন্ত তিনি সংযম পালন করবেন। অন্তত তিনি, অন্যরা যেভাবে করবেন করবেন, কিন্তু তিনি অবশ্যই সংযম পালন করবেন, নিরামিষ খাবার খাবেন, এই নিয়মগুলো হওয়ার কথা। কিন্তু আমার ঠাকুমা বলেছিলেন যে যদি তোর মনে হয় যে বাকি সবাই ভালো ভালো খাচ্ছে আর আমি কেন নিরামিষ খাচ্ছি, এটা যদি তোর মনের মধ্যে হয়, তাহলে কিন্তু সেটা সঠিকভাবে, মানে নিজের মনকে কষ্ট দিয়ে পুজোর জন্য খালি নিয়ম পালন করার জন্য এটা করা, সেটা কিন্তু আসলে নিষ্ঠা ভরে নিষ্ঠা যে বিষয়টা, সেটা ঠিক হলো না। আমি ওই নিয়মটা মেনে নিয়েছি, কিন্তু ঠাকুমার এই মানে কি বলবো, এই ভাবনাটা ছিল যে তখনই কোনো নিয়ম পালন করা উচিত যখন সেটা মন থেকে আসে, বিশেষ করে পুজোর ক্ষেত্রে। না হলে খালি বাহ্যিক আড়ম্বর বা বাহ্যিক নিয়ম পালন দিয়ে কিন্তু আসলে মন থেকে পুজো করাটা হয় না। আমি পালন করি মন থেকে আসতে বলে, কিন্তু ওনার ভাবনাটা এরকম ছিল। এবং চিরকাল আমাদের প্রথম বছর থেকেই আমাদের পুজোর জোগাড়ের মধ্যেও কিন্তু একজন আমাদের পরিবারের সঙ্গে বহু বহু বছর ধরে তার সম্পর্ক, এবছরও পুজো নিয়ে এসছেন। এখন যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছেন, অনেক বয়স হয়েছে বলে, কিন্তু আমাদের টানে চলে আসেন। তখন পুজোর জোগাড়ে তিনি সবসময় থাকতেন, মানে সক্রিয়ভাবে, এখন আর পেরে ওঠেন না। তার নাম ভোলা, আমরা বলি ভোলা মামা, পুরো নাম শেখ ভোলা। শেখ ভোলা, হ্যাঁ। তার নিজের মনের টানে তিনি এখানে আসতেন, আমাদের বাড়ির সাথে বহুদিনের সম্পর্ক। এবং পুজোর সব কাজে আমরা প্রথম থেকেই যে ব্রাহ্মণদেরও নিযুক্ত করেছিলাম, তাদেরকেও বলেছিলাম যে মানে পরিচয় দিয়ে যে ইনি আমাদের পুজো, যদি আপনাদের মনে হয় যে এটা কোনো আপত্তিকর বিষয় আছে, তাহলে আমরা ওনাকে সেভাবে ইনভলভ করবো না। কিন্তু ওনারাও কোনোদিন কোনো আপত্তি প্রকাশ করেননি, এবং উনি মানে বলতে গেলে অনেক সময় আমাদের থেকে বেশি নিষ্ঠা করে সব কাজগুলো করেন।
ধুনো দেওয়া, রোজ সকালে উঠে আমরা হয়তো মানে অনেক ভোরে তিথি পড়েছে, তাড়াহুড়ো করে কোনো রকমের স্নান করে গিয়ে পুজোর জোগাড়টুকু করছি। তার মধ্যে ভোলা মামা তার থেকেও বেশি ভোরে উঠে তাড়াতাড়ি করে ঠাকুর দালানটুকু ঝাঁট দিয়ে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে একটু করার ব্যবস্থা, পুজোটা হবে, তোমরা পাচ্ছ না আমি করে দিই, মানে এই আন্তরিকতাটা ওনার তরফ থেকে আসছে। এবং আমাদের কখনো এই ওনার ধর্মীয় পরিচয়টা ওনার মানবিকতার পরিচয়ের থেকে আগে চলে আসেনি, মানে কোনোদিন আসেনি, এইভাবে আমরা কোনোদিন ভাবিনি। আমি মানে আমার ঠিক মুখের কথাটা তুমি কেড়ে নিলে। আমি প্রশ্নই করতে যাচ্ছিলাম যে কোথাও গিয়ে তো মানে আমরা সেটা দুই ধর্মের ক্ষেত্রেই একটা জায়গা দেখা যায় যে আহ মুসলমানরা সাধারণত হিন্দু অনুষ্ঠানের ক্ষেত্রে এতটা মানে গুরুত্ব দেয় না, আবার মানে আমাদের হিন্দুরাও সেভাবে গুরুত্ব দেয় না। যেখানে এখন মানে তুমি যদি এখন রাজ্যের যদি একটু একটু পলিটিক্যালি যদি দেখা যায়, তাহলে সেই এখন পলিটিক্স এর দিক থেকেও কিন্তু মারাত্মকভাবে বা রাজনীতিতেও কিন্তু মারাত্মকভাবে এই তলাদলিটা চলে এসছে। তো তুমি কোথাও গিয়ে বা তোমার বাড়ি কোথাও গিয়ে বা দত্ত পরিবার কোথাও গিয়ে একটা সেই শেকল ভাঙা যে একটা কথা আমাদের আছে, সেই শেকল ভাঙার কথাই কিন্তু তুমি তুলে ধরছো। সম্প্রীতির বার্তাই একটা কোথাও গিয়ে দেখা যাচ্ছে। আসলে আমাদের চিরকালই বাড়ির নিয়ম কানুন এটাই ছিল যে সবসময় আগে মানুষটাকে বিচার করো, তার তার কোথা থেকে তিনি আসছেন সেটা নয়, তার কর্মটা, তার মানসিক ভাবটাই যেন গুরুত্ব পায়, তার ইন্টেনশনটা, তার মোটিভটা যেন গুরুত্ব পায়, তার মানে বংশগতি বা বংশ পরিচয়টা যেন নয়, তার কর্মটাই যেন গুরুত্ব পায়। এবং পলিটিক্যাল কথা বলছো, অ্যাকচুয়ালি এখানে আমাদের বাড়িতে একটা অলিখিত নিয়ম আছে, পলিটিক্স নয়, আমরা কেউ অ্যাপলিটিক্যাল নই, আমরা কেউ অ্যাপলিটিক্যাল নই। সেই একজন সামাজিক মানে একজন সুনাগরিক হতে গেলে পলিটিক্স সম্বন্ধে পরিষ্কার ধারণাটা থাকা খুব জরুরি। প্রপার রাজনীতি সম্বন্ধীয় যে ধারণাটা আছে, কিন্তু সেটা কখনোই এখনো পর্যন্ত আমি এই গত 16 বছরে দেখিনি যে আমাদের বাড়ির পুজোর ক্ষেত্রে কোনো জায়গায় পলিটিক্স অন্তত চোরাবালি স্রোতের মতোও ঢুকেছে। আমাদের এখানে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে এখন প্রতি পরিবারেই যেরকম হয়, সবকিছুতেই একটা এক্সট্রিমিস্ট মনোভাব চলে আসে। পুজোর কদিনের বাইরে হয়তো অনেকে বিভিন্ন রঙের ঝান্ডা ধরেন, কিন্তু পুজোর সময় সবাই খালি দুর্গা ঠাকুরের ওই একটা চালার নিচেই এসে জমা। এখন তখন আর ওই তার আগে পর্যন্ত এবং আবার তারপরে হয়তো কোন ঝান্ডাটা ধরবেন সেটার মাথায় থাকে না, সেখানে সবাই একসাথে এসে আনন্দ করাটাই মুখ্য জায়গা নিয়ে নেয়। একদম। কনাদা, যে এবার অনেকটা মানে গল্প আমরা জানলাম, কিন্তু এবার যদি একটু যাই যে নিয়মের ক্ষেত্রে পুজোর রীতিনীতি সম্পর্কে যদি বলো, যেমন প্রতিমা তৈরিতেও কি কোনো আচার বিধি মানা হয় কিনা, কবে থেকে এই নিয়ম মানা, মানে কবে থেকে বলতে হচ্ছে যেরকম অনেকে ঠিক রথের পর থেকেই মানে প্রতিপদ তিথি থেকেই কিন্তু মূর্তি তৈরি করার একটা গড়নের কাজ একদম 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 আমাদের প্রথম থেকেই আমাদের বাড়িতে আসলে আমার বাবা হচ্ছেন ডাক্তার, এবং আমার মা ছিলেন নার্স, এবং তাদের কর্মক্ষেত্রে তারা, আমি দেখে এসেছি তাদের থেকে, আমি মানে কাজের ধারাটা রপ্ত করার চেষ্টা করেছি। তারা এতটাই সিনসিয়ারলি নিজেদের কাজের প্রতি ডেডিকেটেড ছিলেন যে বাড়িতে খুব কমই সময় দিতে পারতেন। আমার বাবা তো এখনো মানে নিজের কর্মজীবনকেই, এখন 72 বছর বয়সে একটু নিজের কর্মজীবনকেই বেশি গুরুত্ব দেন, এবং সেটাতেই আমরা অভ্যস্ত। এবং তার জন্য বাড়িতে এনে কাউকে কোনো শিল্পীকে নিয়ে এসে তাকে দিয়ে ঠাকুর পড়ানোটা আমাদের কোনো কালেই সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আমরা যেখানেই ঠাকুর বায়না দিই না, কিন্তু বাইরেই ঠাকুর বায়না দেওয়া হতো, এখনো দেওয়া হয়, যেখানেই ঠাকুর বায়না দেওয়া হোক না কেন, আমরা সবসময় রথের দিন, মানে আমাদের কথাই ছিল যে যে কাঠামোয় পুজো হবে সেজন্য রথের দিন পূজা করা হয়। এবং রথের দিনই আমরা, এখনো পর্যন্ত এই রীতি চলে আসছে 16 বছর ধরে, রথের দিনই আমরা গিয়ে বায়নাটি করে আসি। মানে রথের সঙ্গে কথায় বলে যে রথের দড়িতে টান পড়লে দুর্গা আসে, একদম। এবং সেই রীতিটা এখনো 16 বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি। রথের দিনই আমাদের যেখানেই ঠাকুর বায়না দেওয়া হোক না কেন সেখানে
মানে পুজো পুজো ভাবে শুরুটা, পুজো মায়ের পুজোর প্রথম ছোঁয়াটা সেদিন থেকেই শুরু হয়। বেশ। এবং মূর্তি গড়ার ক্ষেত্রে বলছেন, মূর্তি গড়ার ক্ষেত্রে আমরা কয়েকটা নিয়ম মানে কয়েকটা ধারা চলে আসে, নিয়ম বলবো না, যেরকম আমরা সাবেকি মায়ের যে মুখ, মানে বাংলা মুখ আমরা যেটা বলি, টানা চোখ, হলুদ বরণ, এবং সাদা ডাকের কাজ, খোলার খোলার ডাকের কাজ, খোলার কাজের সাদা ডাকের কাজ, লাল পাড় সাদা শাড়িতে মা, এই মূর্তি, এই ভাবমূর্তি ভাবনাটা, এই মূর্তির গড়ন এবং ভাবনাটাকে আমরা এই 16 বছর ধরেই পালন করে আসছি। চালা প্রতিমা হয় কি? হ্যাঁ, আমাদের একচালা প্রতিমা হয়। আমাদের আসলে বাড়িতে একদম ফিজিক্যালি বলতে গেলে আমাদের বাড়ির গেটটা বাঁধানো, একটা নির্দিষ্ট মাপের বড় ঠাকুরও করা যায় না। সেই জন্য আমরা ছোটর মধ্যে যেহেতু করি, একচালা মানে ছোটর মধ্যে বলতে আমাদের প্রতিমার পুরো সাজসহ ওই 4.5 ফুট 5 ফুট মতো হয়। তো মাটির কাজ 6 ফুটের মধ্যে রাখতে হয়, কারণ ওই মুকুট টুকুট খুলেও গেটের মাপ হচ্ছে 4.5 ফুট, 6 ফুটের বেশি হলে প্রতিমা ভেতরে আনা যায় না। ভেতরে অনেকটা জায়গা আছে দালানে, কিন্তু ওই ওই সমস্যাটার জন্য আমাদের ওই প্রতিবন্ধকতাটাই বলতে পারো, যে ইচ্ছা থাকলেও আমরা প্রতিমা একচালারই করি। এবং অবশ্য বাড়িতে সাবেকি ওটাও একচালার করলেই ভালো লাগে, মানে ওই ওই যে ওই যে রূপটা মায়ের, যে এক চালচিত্রের ঠাকুর একসাথে সপরিবারে একই চালচিত্রের মধ্যে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সহ মায়ের যে মানে মায়ের মূর্তি তৈরির যে ধারাটা, সেটাই মানে বাড়ির পুজোর সাথে আমাদের অন্তত মনে হয় যে ভালো যায়, তো সেটাই হয়। সোনার একটা এবার যে প্রশ্নটা রাখছি সেটা হচ্ছে যে সাধারণত ষষ্ঠী থেকে একেবারে বোধন, আর তারপরে ওদিকে দর্প বিসর্জনের মাধ্যমে আহ, তাদের দশমী পালন, এবং তারপরে তো বিজয়া রয়েছে। আজকে এই কয়দিনে কি কি ভোগ হয়, মানে এক এক দিনের ভোগের সম্পর্কে আমি একটু জানতে চাইছি। আমাদের যেহেতু আমরা অব্রাহ্মণ পরিবার, সেই জন্য নীতি নিয়ম অনুযায়ী ভোগ রাধা আমাদের উচিত নয়, কিন্তু আমার নিজের বড় পিসি এবং আমার মামাতো দিদি দুজনের, মানে আমার মামাতো দিদি আবার শিউলি মিত্র চক্রবর্তী, উনি আবার আমাদের বাড়িতে আমার বাবা মায়ের কাছে থেকেই মানুষ হয়েছেন, এবং আমার দিদির বিয়েও হয়েছে, মানে আমার দিদি বলছি, বিয়ে পর্যন্ত হয়েছে আমাদের বাড়ি থেকে, মানে উনি আমাদের বাড়ির সদস্য বেশি মামার বাড়ির থেকে। তো ওই দিদিরও বিয়ে হয়েছে চক্রবর্তী পরিবারে। এবং আমার বড় পিসি সর্বাণী মুখোপাধ্যায়, উনি আমার দিদি স্পেশাল এডুকেটর, উনি ওনার বিয়ে হয়েছে চক্রবর্তী পরিবারে। এবং আমার বড় পিসি সিনিয়র ব্যাংক ম্যানেজার ছিলেন কানাড়া ব্যাংকে, ওনার আবার হচ্ছে মুখোপাধ্যায়। প্রথম দিকে যা ভোগ হতো সেটা বড় পিসি প্রথম প্রথম কয়েক বছর রেঁধে আনতেন, মানে বলতে হয় বামনি, বামনি আমরা মজা করে বলতাম বামনি, মানে ব্রাহ্মণ পরিবারের বউ, তিনি রাঁধতেন। এখন ভোগ বাসিকল যা দেওয়া হয় সেটা এখন দিদি মেনলি করে, তার সাথে অন্যরা সাহায্য করে, কিন্তু মূল ওই রান্নাটা করে দেয়। ভোগ বলতে সাধারণ 5 ভাজা খিচুড়ি ভোগ, বা কোনো বছর পোলাও তার সাথে 5 ভাজা, আর সন্ধ্যের বিকালে লুচি তার সাথে 5 ভাজা মিষ্টি, এইসব এর মধ্যেই সীমিত। আর তার বাইরে ভোগ বলতে মায়ের ভোগের বাইরে আমরা বাঙালিরা তো খুব রসনা বোধ আমাদের খুব বেশি। এই কটা দিন আমাদের বাড়িতে, মানে আমাদের আত্মীয় পরিজন, আত্মীয় এবং পরিজনটাও খুব ইম্পর্টেন্ট, মানে রক্তের সম্পর্কের বাইরেও বন্ধু বান্ধব যারা আত্মার খুব কাছাকাছি, তারা সবাই একসাথে আমরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুরো সময়টা আমরা 3 বেলা এখানেই, মানে আমাদের রাঁধুনিরা আসেন, ঠাকুর যাকে বলা হয়, তারা আসেন, এসে থাকেন, থেকে রান্না করেন, এবং আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি ভোগের বাইরে। মানে আমাদের ভোগ বলতে পারো এটাও একসাথেই হয়। মানে তাহলে এই কাকিমারা, পিসিরা, তারা যে আসবে, যদি খালি পুজোর জন্য আসতো বারবার,
তাহলে আমরা মোটামুটি এক পাড়াতেই কাছাকাছি বেশিরভাগ আত্মীয় স্বজন থাকেন। যারা দূরে থাকেন তারা চলে আসেন এই কটা দিন, আমাদের সবার বাড়িতে বাড়িতে ভাগ করে থাকেন। পুজোটা আমাদের বাড়িতে হয় এবং সকাল থেকে রাত্রি যাতে বাড়ির বউদের ওই আবার শেষের খেলার কথা ভাবতে না হয়, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যাতে আনন্দটা এবং পুজো আচারটা এটাতে সম্পূর্ণ মনোযোগ দিয়ে, আনন্দটাও মনোযোগ দিয়ে করা যায় ভীষণভাবে, এবং তার সাথে পূজা আচারগুলোও খুব নিষ্ঠা করে পালন করা যায়। তাই জন্য বাকি ঝামেলাগুলো, বাড়ির সাংসারিক ঝামেলাগুলো যাতে কম হয়, তাই জন্য এখানে রান্না বান্না করে সবাই একসাথে খাওয়া দাওয়াটাও হয়। বেশ। আহ, এবার যে প্রশ্নটা, মানে আমরা অনেক আলোচনার মধ্যে অনেকটা গভীরে চলে গেলাম, কিন্তু মানে কোথাও গিয়ে হয়তো আমরা একটা প্রশ্ন না করলেই নয়। যেহেতু আমার বা বাড়ির বড় মানে গিন্নিমার আদেশে এই পুজোটা হচ্ছে, হ্যাঁ, তো সেখানে মা, মানে আমাদের মা দুর্গা, মা দেবী রূপে পূজিতা হন, নাকি বাড়ির মেয়ে হিসেবে পূজিতা হন, নাকি বাড়ির গিন্নি মা হিসেবে পূজিতা হন? একদমই বলতে পারো যে বাড়ির মেয়ে হিসেবেই। কারণ যেরকম ভাবে আহ, উম, আমাদের মানবী মেয়েরা বাড়ির পুজো উপলক্ষে, হ্যাঁ। মানবী মেয়েরা বাড়ির পুজো উপলক্ষে সবাই আহ শ্বশুর বাড়ি থেকে কিছুদিনের জন্য বাপের বাড়িতে চলে আসে, সেরকমও যেন আমরা অপেক্ষা করে থাকি মায়ের আসার, সেই যেন আমাদের বাড়ির মেয়ে। এবং সেদিন চলে যাওয়ার দিন, মানে আবার ঘট বিসর্জন, প্রতিমা বিসর্জন, দশমীর সুর, সেদিন আবার যখন শেষ, আমি নিজে আমাদের তো এখানে কাছেই গঙ্গা, আমাদের বাড়ির প্রায় হুগলিতে কাছে গঙ্গা, গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন হয়। তো সেখানে শেষ যখন গঙ্গায় নেমে, আমি এক বছরও মনে করতে পারি না যখন সে কাঠামোটাকে, মায়ের মূর্তির কাঠামোটাকে ফেলে জলে নিরঞ্জনের পর ফেলে দিই অনন্ত যাত্রার জন্য, আবার কৈলাসে ফিরে যাওয়ার জন্য বলতে পারো। সেই সময় একবারও আমি মনে করতে পারি না যখন আমাদের চোখে জল আসে না, আমার চোখে জল আসে না। এবং এই ভাবটা আমাদের সবার মধ্যে থাকে, যেন আবার এক বছরের প্রতীক্ষা, আবার কবে বাড়ির মেয়ে আবার বাড়িতে আসবে। তো বলতে পারো মা তো, মায়ের জায়গাও আছে সেখানে, তার কাছে আমাদের প্রার্থনা আছে, তার মন মানে নিষ্ঠা করে তার পূজা আছে। কিন্তু মনের ভাবের দিক থেকে যদি বলতে চাও, তাহলে অবশ্যই বাড়ির মেয়ের মতোই তার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এবং চলে যাওয়ার দিনে সবারই আবার চোখে জল আসে, আবার এক বছরের জন্য অপেক্ষা। এই কয়দিনে এই যে এত আয়োজন, এতে এটা খুব স্পষ্টভাবে পরিষ্কার যে, মানে এখানে বসে আমি উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরে বসে যখন আমি তোমার সাথে কথা বলছি, আর তুমি যখন অত দূরে বসে আছো, আমাদের এই যে কথোপকথন, এই কথোপকথনের মধ্যে একটা জিনিস স্পষ্ট, যে বাড়ির পুরুষরা এবং বাড়ির মহিলাদের মাথার উপর দিয়ে ঝড় যাচ্ছে। এই যে ঝড় যাওয়া, এই যে মায়ের মেয়ে এসেছে ঘরে, এই যে আয়োজন, এই পুরুষদেরই বা কি ভূমিকা থাকে আর মহিলাদেরই বা কি ভূমিকা থাকে? এই আচ্ছা, ভালো একটা প্রশ্ন। ঝড় যাত্রীর কথা বললে আমার ঠাকুমা বলতেন যে যখন প্রথম পুজোর ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন বলেছিলেন যে বাবাকে বলছিলেন, দেখ বাবু, দুর্গা পুজো করা কিন্তু সহজ কাজ নয়। তখন আমরা ভাবিনি যে এটা চলতে থাকবে একটা ধারার মতো। বলেছিলেন অন্তত 4 বছর উদযাপন, এবং প্রতি বছর দুর্গাপুজো করা মানে, মানে পরপর 5 দিন 5টা মেয়ের বিয়ে দেওয়ার মতো চাপ। চাপ ব্যবহার করলাম, মানে অতটাই পরিশ্রম। কিন্তু সত্যি কথা বলতে কি, পরিশ্রম তো অবশ্যই হয়। এখন আমাদের আগের প্রজন্ম এবং আমার প্রজন্ম, আমরা দুটো প্রজন্ম মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর কাজগুলো করি। এখানে পুজোর আয়োজন, বাজার হাট এবং ছোট 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 অনেক অনেক দায়িত্ব থাকে সেখানে। মানে খুব অপ্রাসঙ্গিক কথা বলছি, ইলেকট্রিসিটি বোর্ড থেকে ঠিক সময় অ্যাপ্লিকেশন করে 5 দিনের লোড এক্সটেনশন এর জন্য আবেদনপত্র জমা দেওয়া থেকে শুরু করে মিউনিসিপ্যালিটিতে বলা
যে 6 দিনের জন্য ময়লার গাড়ি ব্যবস্থা করা, যাতে প্রত্যহ রোজ যে খাওয়া দাওয়া হবে যা, সেটা যেন মানে অজায়গায় ফেলা না হয় সেটার জন্য ব্যবস্থা করা, এই সব কিছু। এবং খুঁটিনাটি কবে কবে থেকে কবে গিয়ে মায়ের সব পরিধানের বস্ত্র, মানে নিবেদনের বস্ত্র বা কবে দশকর্মা জিনিসপত্র কেনা হবে, সব একটা অলেখা নিয়ম হয়ে গেছে যে এইটা এর দায়িত্ব, এটা এর দায়িত্ব, এটা এর দায়িত্ব। এবং সেখানে প্রতি বছর সবাই জানে যে এটা আমার দায়িত্ব, এবং সে স্বেচ্ছায় নিজেরাই নক করে যে এই তো সময় হয়ে গেল। এখন পুজোর মূল হোতা হচ্ছে আমার বাবা, ডক্টর কুণাল কুমার দত্ত। তিনি ইএসআই এ বহুদিন ধরে কর্মরত ছিলেন ডাক্তার হিসেবে, এবং অকুপেশনাল হেলথ নিয়ে এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। তো উনি ওনার কাছে সবাই আর কি জানতে চায় যে মানে ওনার নিজের প্রজন্মের যারা, উনি হচ্ছেন ওনার প্রজন্মের সবচেয়ে বড় দাদা। তারা জানতে চায় যে দাদা ভাই, সবাই বলে দাদা ভাই, পিসিরা কাকারা সবাই বলে দাদা ভাই, বলে দাদা ভাই সময় তো হয়ে গেল, তাহলে কে যাচ্ছে পুজোর বায়না করতে, তাহলে কে শাড়িগুলো কিনতে হাটে যাবে, বা এগুলো সবাই নিজের একটা কিছু অলিখিত নিয়ম আছে যে এরা পুজোর জোগাড়ে থাকবে। প্রথম বছর আমরা একটা লিস্ট প্রকাশ করেছিলাম মজা করেই, কিন্তু আমাদের অজান্তেই সেই লিস্টে যাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল, যে আমরা বলেছিলাম পূজারিনীর দল, মানে যাদের একটু পুজোর জোগাড়ে বেশি ডেডিকেশন আছে এই পুজো শুরু হওয়ার আগে থেকে, তাদের পুজোর জোগাড়ের দায়িত্বটা দেওয়া হয়েছিল। যেমন আমার বৌদি পিসি ঘোষ, মানে আমার পিসির বৌমা, ছোট পিসির বৌমা, ও হচ্ছে মানে এমনও দিন গেছে যে হয়তো আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি সেই পঞ্চমী থেকে টানা পুজো জোগাড়, ভোরবেলা থেকে উঠে এ করা। ও একা হয়তো মানে ও এতটাই ওর ডেডিকেশন পুজো জোগাড়ের ব্যাপারে, ও একা সন্ধি পুজোর জোগাড়ে সিংহভাগ করে ফেলতে পারে। মূল পূজারিনী, সেই জন্য আমরা বলি মূল পূজারিনী শিল্পী ঘোষ। আবার এখানে কিন্তু আবার জেন্ডার বায়াস নেই, কারণ পুজোর জোগাড়ের দ্বিতীয় নামটাই আসলে আমার। মানে আমার নিজের, আমার খুব ভালো লাগে যে একটু নৈবেদ্য গুলো যেন একটুখানি শৈল্পিক ভাবে সাজানো হয়, সুন্দর ফল কাপড়ের নৈবেদ্য চালটা যেন সাজানো হয়, মিষ্টিগুলো যেন একটা নির্দিষ্ট ফুলের মতো করে সাজিয়ে একটু দেয়া হয়, পুষ্প পাত্রটা যেন সুন্দর করে সাজানো হয়। এই দিকগুলো আমার একটুখানি আবার খুঁতখুঁতানিই বলতে পারো প্রায় আছে। এবং আমার সবাই এখন জেনে গেছে যে আমি কিরকম ঠিক পছন্দ করি, সেটা নিজেও করি, বা সবাই মিলে আমরা ওই আমাদের কখনো যদি সুযোগ হয় কারোর সাথে শেয়ার করা, তাহলে ছবিও দেখাতে পারি। আমাদের প্রতিদিনের পুজোর জোগাড়ের যে নৈবেদ্য বা ফুলের সাজ বা যে কোনো কিছু, সেটার একটা নির্দিষ্ট ধারা এখন 16 বছরে তৈরি হয়ে গেছে। তার মধ্যেও একটা নির্দিষ্ট নিয়ম আছে। আর বাজার হাট করার, যারা একটুখানি বাজার করতে আনন্দ পায় এরকম কিছু পুরুষ মানুষ তো আছে, তার মধ্যে আমি পড়ি, কিন্তু বাজারের দায়িত্ব আমাদের পুজোয় আমি নিই না। সেরকম কয়েকজন আছে যারা বাজারের দায়িত্বটা নেয়, যে কবে সবজিটা কিনতে হবে, ফলটা একবারে কিনলে সমস্যা, পঞ্চমীর দিনে 1 লট ফল কেনা হবে, তারপরে সপ্তমীতে, আর শেষে গিয়ে নবমীর সন্ধ্যায় আরেকবার দেখে নেওয়া হবে যে আর ফল দশমী পুজো শেষ করা পর্যন্ত লাগবে কিনা, কবে মুদির বাজার করা হবে, সেগুলো আবার তারা দায়িত্ব নেন। ঘুরে ঘুরে কোথায় ভালো ফলটা পাওয়া যাচ্ছে, কোথায় কি পাওয়া যাচ্ছে, এরকম নিজেদের মধ্যেই কিছু অলিখিত নিয়মে। আবার আমাদের পুজোয় একটা সাংস্কৃতিক দিকও আছে, পরবর্তীকালে আপনি যদি তুমি যদি জানতে চাও তাহলে সেটা সম্বন্ধেও বলবো, সেটার দায়িত্ব আবার কয়েকজন নেন। তো এইভাবে নিজেদের মধ্যেই নিজেদের পছন্দ অনুযায়ী কিছু দায়িত্ব ভাগ হয়ে আছে অলিখিত নিয়মে, যার যার দায়িত্ব, এবং এবং সবার মাথার সবার প্রচেষ্টা একসাথে এসেই আমাদের পুজোটা ভালোভাবে প্রতি বছর উঠতে যায়। ধরুন, আর শেষ প্রশ্ন, যে পুজো আমাদের যাই হোক, সে মেয়ে হিসেবেই মাকে আমরা পুজো করি না কেন, বা দেবী হিসেবেই, কিন্তু কোথাও গিয়ে তো একটা মন্ত্র উচ্চারণ তো থাকে। মায়ের সেই মৃন্ময়ী রূপকে চিন্ময়ী রূপে প্রদান করা এবং তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে তাকে ঘরে নিয়ে আসা, এই কাজটা করেন পৌরোহিত বা পুরোহিতরা। এই এত দিনের এই এত যে আয়োজন, সেখানে যে এত বছরের যে একটা আয়োজন, নিশ্চয়ই কোনো এক পুরোহিত করছেন। তিনি কি এক, নাকি বছর বছর পরিবর্তন হয়? মানে পুরোহিত, না, আমাদের প্রথম থেকেই প্রণব বাবু
এবং গোবিন্দবাবু, ওনাদের বাড়ি হচ্ছে আরামবাগ। ওনারা অ্যাকচুয়ালি ওনাদের সাথে আমাদের বাড়ির কুলপুরোহিত কিন্তু আলাদা। হর বাড়ির বিখ্যাত হর বাড়ির সন্তান তিনি, কমল হর। তিনি আমাদের বাড়িতে 12 মাস প্রতি মাস থেকে সত্যনারায়ণ পূর্ণি হতো। এই পুজো তিনি করতেন। এখন সময় এবং প্রচেষ্টার অভাবেই বলতে পারো যে সীমিত হয়ে গেছে। বছরে 3টে বড় পূর্ণিমাতে খালি পুজো হয়। তিনি করেন, লক্ষ্মী পুজো তিনি করেন, শ্যামল হর। তার বাইরে উনি আমাদের বাড়ির পুজো শুরু হওয়ার আগে থেকেই উনি এখানে রিষ্টার বিখ্যাত শ্রীমানি বাড়ি, তাদের পুজো 200 বছরের পর এখানে তিনি পৌরোহিত্য করেন। ফলে ওনার পক্ষে আমাদের বাড়ির পুজো, দুর্গা পুজো করাটা সম্ভব ছিল না। তো ওনার প্রচেষ্টা এবং আমার এই যে দিদির কথা বললাম সুরজ মিত্র, ওনাদের শ্বশুর বাড়ির পরিচয়ে আমাদের এখানে প্রেম মন্দির বলে রিষ্টায় একটি আশ্রম আছে। সেখানের মহারাজের থ্রু দিয়ে আরামবাগের দুজন, প্রণব মুখার্জি এবং গোবিন্দবাবুর, আমি এখন এক্ষুনি সারনেমটা ভুলে গেলাম, যাই হোক, ওনারা দুজন আমাদের পুজো করে আসছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই বছরই প্রণব বাবুর একটা হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে উনি মানে ওনাকে ডাক্তার বলেছেন যে উনি পুজো করাটা তো দুর্গা পুজোর পৌরোহিত্যটা তো খুবই ফিজিক্যালি ট্যাক্সিং বলবো আমি, মানে যথেষ্ট পরিমাণে এখানে নিষ্ঠা শুধু নয় এবং মন্ত্রজ্ঞান শুধু নয়, তার সাথে ওটা ফিজিক্যালিও খুব ডিম্যান্ডিং। সেখান থেকে ডাক্তারের বারণের কারণে এবছর তিনি আসতে পারেননি। তার বদলে অন্য একজন এবারে এসেছেন, তপন বাবু। তো ওনারাও এবার যথেষ্ট নিষ্ঠা করেই পূজা করছেন। তো এই আমাদের মানে ওনাদের সাথেও এখন আমাদের পারিবারিক সম্পর্ক, প্রণববাবু গোবিন্দবাবুর সাথেও আমাদের প্রায় পারিবারিক সম্পর্কই হয়ে গেছে প্রতি বছর, যেহেতু ওনারা পুজো করেন। মানে এখন আর প্রায় বলতেও হয় না যে পুজোয় আপনাকে করতে হবে, এই রকম ফোনও যায় না। ওনারা বরঞ্চ পয়লা বৈশাখের পর ফোন করে বলেন, কি পুজো হচ্ছে তো, তাহলে রথের দিন আপনারা ঠাকুর বায়না দেবেন তো। কতদূর, মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করেন যে কতদূর পুজোর, মানে গত বছর অব্দি অন্তত এরকম ছিল যে কতদূর পুজোর জোগাড় এগোলো, একটু মজা মস্ত করা, কি রাজাবাবু গেছেন তো এই বাজার টাজার করতে। আমরা হয়তো বললাম আপনাদের বাড়িতে এত নারকেল, আমাদের এখানে এত কষ্ট করে এত টাকা দিয়ে পুজোর সময় ডাব কিনতে, আপনারা তো ডাব কয়েকটা নিয়ে আসতে পারেন। এবং মজার বিষয়, এক বছর এরকম হয়েও ছিল, ওই মস্করা করার পরে ওনারা নিজেদের বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে পুজোর সঠিক ডাব, পুজোয় মাকে নিবেদনের প্রত্যেক দিনে মহাস্নানের জন্য ডাব ব্যাগ ভর্তি করে নিয়ে চলেছিলেন। সেটা আমাদের কাছেই যথেষ্ট লজ্জার বিষয় হয়ে গেছিল। তারপরে আমরা এই বারণ করলাম, না আমরা মজা করে বলেছি এটা করবেন না, আমরা কিনেই আনবো। মানে এতটাই পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। এবং ওনারা প্রতি বছর খুবই নিষ্ঠা করে পুজো করতেন। এবছরও যাকে দিয়েছেন তিনিও যথেষ্ট নিষ্ঠা করেই পূজা করছেন। মানে আমাদের অন্তত বেশ ভালোই লাগছে। মানে বেশ একটা মানে পুরোহিত যারা করছেন বা পৌরোহিত্য যারা করছেন, তাও কিন্তু মানে এই দত্ত পরিবারের মায়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে। তার জন্যই সেই আন্তরিকতার জায়গা থেকে তারা নিজেদের মনে করেই নিয়ে এসছে মায়ের জন্য সবটা। ঠিক। আর অনেকটা আর বিশেষ কিছু প্রশ্ন করব না, কারণ অনেক প্রশ্ন করে ফেলেছি। এবার তোমাকে আমার যেটা মানে তোমার কাছে আমার অনুরোধ, যে আমরা একেবারেই দুর্গাপূজার এই কয়দিন আমাদের যে একটা লক্ষ্য ছিল যে আমরা প্রত্যেকটি বাড়ির বিভিন্ন প্রান্তের অন্দরমহলের যে মায়ের কথা বা দেবীর কথা সেটাকে তুলে ধরবো, কারণ প্রত্যেক বাড়ির নিজস্বতা একটা কিছু রয়েছে। হ্যাঁ, প্রত্যেক বাড়ি তোমার কাছে কি বার্তা থাকবে? আমাদের পুজোর শুরুটাই হচ্ছে সবাই একসাথে এক ছাদের নিচে এসে, এবং আমাদের পুজোটা ওকেও হচ্ছে বলতে পারো নারী শক্তি ধরে। আমাদের বাড়িতে মানে হেড কাউন্ট করলে, মাথা গুনলে সক্রিয় ভাবে যারা পুজোয় যোগদান করেন, সক্রিয় ভাবে মানে শুরু থেকে, তার মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। এবং সেদিক থেকে দেখতে গেলে প্রায় মানে বলতে পারা যায় যে এটা মহিলাদের উদ্যোগী পুজো। এবং
মায়ের আরাধনা, মাকে মেয়ের মতো করে বাড়িতে নিয়ে আসা এবং সেই পুজো উপলক্ষে মেয়েদেরও বাপের বাড়ি আসা। হুম। এবং মানে খুব মজার বিষয়, একটা জাস্ট 30 সেকেন্ড টাইম নিচ্ছি। হুম। পরশু দিনই আমাদের বাড়িতে বলছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠানে, সেখানে হঠাৎ করে ইচ্ছে হলো তাৎক্ষণিক বক্তৃতা। এখানে আমার এক কাকিমা, উনি পেশায় ভেটেরিনারি সার্জন, ডক্টর মৌমিতা দত্ত। তো ওনাকে বলা হয়েছিল পুজোর গন্ধ আসলে কিসের গন্ধ, এটা ছিল ওনার টপিক। উনি বললেন যে এসব আমি জানি না, আমি বেশি ব্যাখ্যা করতে পারি না, আমার মনের কথাটা আমি বলতে পারি। যখন প্রথম পুজো শুরু হয়েছিল, যখন প্রথম এখানে এসেছি, তার পরের বছর থেকেই পুজো শুরু হয়, যে বছর আমার বিয়ে হয়। প্রথম বছর ভীষণ বিরক্ত লেগেছিল যে পুজো তো শ্বশুর বাড়ির পুজো বলে শ্বশুর বাড়িতে আটকে থাকতে হচ্ছে, বাপের বাড়িতে যেতে হচ্ছে না। আর আজকে 16 বছর পরে দাঁড়িয়ে মনে হচ্ছে যে পুজো যদি বাই চান্স বন্ধ হয়ে যায়, হ্যাঁ। আমার নিজের সত্তার একটা অংশকে আমি হারিয়ে ফেলবো, এতটাই আমি অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত হয়ে গেছি। তো এই যে ভালো লাগা এবং ভালোবাসা এবং সব জায়গার মানুষকে একসাথে এনে একসাথে এক সুরে কোনো কিছুর উদযাপন, আনন্দের উদযাপন, প্রাণের উদযাপন, এটাই আমাদের চিরকাল পুজোর মূল ভাবনা ছিল এবং আশা করি আগামী দিনেও এটাই আমাদের পুজোর মূল ভাবনা থাকবে। অসংখ্য ধন্যবাদ কনাদ দা। তোমাকেও অসংখ্য ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের বাড়ির কথা, আমাদের বাড়ির পুজোর কথা, মায়ের আরাধনার কথা, আমাদের বাড়ির নিজের মেয়ে উমার সঙ্গে প্রতি বছর এই সময় কাটানোর কথা ভাগ করে নিতে পারার সুযোগ করে দেওয়ার জন্য।